দর্শক প্রতিবেদনটি দেখলাম। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। স্যার, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখলাম, শুরুতে একটু জানতে চাচ্ছি যে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, সরকারের যে উদ্যোগটা ছিল আউটসোর্সিংয়ের, আগে যে পার্সন আউটসোর্সিং যেটা করা হতো সেটা কাজ করে নাই। সেই জন্য সরকার বিকল্প ভাবতেছে যে সার্ভিস আউটসোর্সিং দিয়ে কোনো কাজ হয় কিনা। কিন্তু এখানে প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার রিপোর্টও যেটা এসেছে সেটা হচ্ছে যে কাজটা বুঝে নেওয়ার, এবং সে বুঝে নেওয়ার জন্য যে স্ট্যান্ডার্ড একটা অপারেটিং প্রসিজার বা এসওপি থাকতে হবে যে আমি কাজটা কিসের ভিত্তিতে বুঝে নেব। দ্যাট মিনস এইটা আউটসোর্সিং যেখানে কাজ করে, এই সার্ভিস আউটসোর্সিং, সেখানে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর বলে একটা কথা আছে, সেইটাকে জাজ করা, বুঝে নেওয়া এবং সেটাকে ঠিক করার উপরে কিন্তু নির্ভর করে যে এই পদ্ধতি কাজ করবে কিনা। এখানে যদি বলি তাহলে যে আউটসোর্সিং যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কিন্তু অনেকগুলো পোস্টে হচ্ছে, শুধুমাত্র ক্লিনিং না, কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন না। এইটা যেরকম ওয়ার্ড বয় আছে, এটা এই টিকিট ক্লার্ক আছে, এটা নিরাপত্তা রক্ষী আছে, এটা ড্রাইভার আছে, এটা আয়া আছে, এটা কুক আছে, মশালসি আছে, ট্রলিম্যান আছে, অনেকগুলো কিন্তু পজিশনে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে। কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জায়গার কি পারফরমেন্স ইন্ডিকেটরটা কী হবে। ক্লিনিংয়ে যেরকম সহজে হয়তো ফ্লোর দেখে বা সংশ্লিষ্ট যন্ত্রটা দেখেই বোঝা যাচ্ছে যে সেটা ক্লিন কিনা, অনেকটা দেখা যায়, হয়তো বোঝা যায়, কিন্তু অন্য ক্ষেত্রে একজন ওটি বয়, একজন ধরেন যে সিকিউরিটিতে যিনি আছেন, বা একজন মশালসি বা একজন কুক, তারটা কি করে বোঝা যাবে এবং কিভাবে নির্ধারণ করা হবে সেটার উপর কিন্তু, এবং সেটা মনিটর কে করবে, এটা ফ্যাসিলিটি ম্যানেজারের কতটুকু সেই সক্ষমতা আছে বা তার যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি তার টিমের আছে সেটা কতটুকু কাজ করবে, এটার উপর কিন্তু ভবিষ্যতে বলে দিবে যে এটা আসলে কাজ করবে কিনা। এখন সরকার যেটা, যেহেতু আগের সিস্টেমটা কাজ করছে না, পার্সন আউটসোর্সিং, সেই জন্য সরকার হয়তো আউটসোর্সিংয়ের ভিতরেই থাকছে এবং বিকল্পটা চিন্তা করছে, কিন্তু সময় বলে দেবে যে আসলে এখান থেকে রেজাল্ট আসবে। সেক্ষেত্রে সরকার আসলে যে সংস্থাগুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলো রয়েছে, তাদের সমন্বয়টা কিভাবে করবে? আপনি যেটা বলছেন যে যে সংখ্যাটা থেকেই যাবে, সেটা কিভাবে গ্যাপটা ফিল আপ করবে কিভাবে? দেখুন, এই আউটসোর্সিং নীতিমালা বাস্তবায়ন করার জন্য যে ইকোসিস্টেমটা লাগে, সেই ইকোসিস্টেমটা আমাদের দেশে আছে কিনা সেটা বুঝতে হবে। কারণ যে ফার্মকে আউটসোর্সিং দেওয়া হবে সেই ফার্মটা আসলে কতটুকু সঠিকভাবে সেই ফার্মটাকে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস সেটা একটা যোগ্য ফার্ম কিনা। তারপরে সে যাদেরকে আউটসোর্সিং স্টাফ হিসেবে এই সমস্ত কাজে ব্যয় করবে তাদের সাথে নেগোসিয়েশনের উপরে অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা আগেও দেখেছি যে যে বেতনটা সরকার থেকে দেওয়া হচ্ছে সেই বেতনটা কিন্তু সে পায় না, এবং এই আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকে ঘুষ দিয়ে কিন্তু আউটসোর্সিং চাকরিটা পায়। তার মানে এই বিষয়গুলো কিন্তু আছে যে যাকে অনেক সময় আমরা দেখেছি যে 3 লেয়ার আউটসোর্সিং করা হচ্ছে, দ্যাট মিনস ফার্ম একজনকে আউটসোর্সিং করছে, সে আরেকজনকে আউটসোর্সিং করে, এবং সে আবার আরেকজনকে আউটসোর্সিং করছে, এরকম 3 লেয়ারে সে সর্বশেষ লেয়ার যে আসলে কাজটা করছে সে বেতন পাচ্ছে 3-4-5 হাজার টাকা। তাহলে সে কতটুকু কাজটা এখানে বুঝে নেবে সেটার উপরে। আমরা আপনার রিপোর্টে যেটা দেখছেন যে অন্য দেশে আউটসোর্সিং কাজ করে, কিন্তু হচ্ছে যে আমাদের দেশের ইকোসিস্টেমে আমাদের যা স্বভাব চরিত্র, আমাদের যা অভ্যাস, সেটা কতটুকু কাজ করবে সেটা বুঝে কিন্তু আমাদেরকে পদ্ধতি নিতে হবে। আমার মনে হয় সেটা হয়তো সংশ্লিষ্টরা চিন্তা করেছেন, বাট আমি আবারও বলবো আশঙ্কা আছে, বাট সময় বলে দিবে যে আসলে এটা কাজ করবে কিনা। কিন্তু আমি আর বিকল্প ভাবতে চাই, আসলে হসপিটালে আউটসোর্সিং লো স্টাফ নিয়োগ না দেওয়াই ভালো। এই কারণেই ভালো, সেটা হলো হসপিটাল ইজ এ ভেরি সেন্সিটিভ জায়গা, যেখানে আউটসোর্সিং হোক আর স্টাফ হোক যেটাই হোক, তাদের যে নিজস্ব যে হাইজিন মেনটেনের ওপর কিন্তু রোগীর সেফটি সিকিউরিটি অনেকটা নির্ভর করে। তাহলে সেই ক্ষেত্রে যদি বারবার নতুন লোক হসপিটালে ঢোকে এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানে যন্ত্রপাতি আছে, সেখানে রোগীর জিনিসপত্র আছে, এবং সেখানে অনেক ফিমেল কলিগ আছে, ডাক্তাররা কিন্তু এখন অনেকেই ফিমেল, নার্সরা তো ফিমেলই, তাহলে তাদের যে মানে সেফটি এবং সিকিউরিটি সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা উচিত। আমাদের দেশের স্বভাব চরিত্রে কিন্তু সেই জায়গাটা ঠিক রাখা কঠিন। আমি সেই জন্য সবসময় বলে আসছি যে আউটসোর্সিং বাংলাদেশের জন্য কোনো সলিউশন না। এইটা সলিউশন বিশেষ করে যে আমাদের এই পোস্টগুলোতে ফিক্সড নিয়োগ দিতে হবে, এবং তারা 2-3 বছর পরই স্মল এরিয়ার ভিতরে কিন্তু তাদের পোস্টিং হবে, এবং পোস্টিংটা আগের থেকে ডিফাইন থাকবে। 2 বছর হলে সে পাশের উপজেলাতে যাবে বা পাশের ডিস্ট্রিক্টে
দিকে যাবে। সো স্মল এরিয়ার ভিতরে যদি এটা হয় তাহলে কাজ করবে। আমি স্টিল আশঙ্কা প্রকাশ করছি যে এই মেকানিজমটা কাজ করবে, বাট আমি সময় বলে দেবে যে আসলে কতটুকু। দীর্ঘ একটা অচল অবস্থা ছিল, নানা অনিয়ম, অনেক কিছুর এখানে মানে অনেক কিছুর অভিযোগ রয়েছে স্বাস্থ্য খাতে। 1 বছরের সরকার, অন্তর্বর্তী সরকার কতটুকু পরিবর্তন দেখছেন এবং প্রত্যাশা কেমন ছিল? সরকার কতগুলো কাজ করেছে সেটা হচ্ছে যে আমাদের ধরেন যে আমাদের একটা সেক্টর প্রোগ্রাম ছিল, আমরা যেটা বলতাম স্বাস্থ্য খাতের যে হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, এটা 1998 সাল থেকে চলে আসছিল। 4টা সেক্টর প্রোগ্রাম 2024 সালে 30 জুনে শেষ হয়েছে। 5th সেক্টর প্রোগ্রামও তৈরি হয়ে গেছিল। সরকার এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে এটা বাস্তবায়ন করবে না, মানে সেক্টর প্রোগ্রাম দেওয়া হবে না। এইটা একটা সরকারের আমি মনে করি যে একটা বড় ধরনের ইনিশিয়েটিভ, যে সেক্টর প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া, কারণ এটা নিয়ে সমালোচনা ছিল কিন্তু যে এই প্রোগ্রামটা এইভাবে চালু রাখা ঠিক কিনা, সেটা করেছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আরবানে যে প্রাইমারি হেলথ কেয়ার যেটা ছিল সেটাও 98 সাল থেকে লোকাল গভর্নমেন্টের একটা প্রজেক্টের মাধ্যমে চালানো হচ্ছিল, যে এখানেও এইটা কত বছর ধরে এই প্রজেক্টটা চলবে সেই জায়গাগুলো তো মানুষের কোয়েশ্চেন ছিল, বাট সেটাও সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাকে প্রজেক্ট আকারে চালাবে না, এটা বিকল্প ভাবা চিন্তা করা হচ্ছে আরবানের স্বাস্থ্যসেবা যেটা দেওয়া যায়। এইটা আমি যদি বলি যে এটা হচ্ছে যে মোটা দাগে যে পরিবর্তন, যদিও এটাকে বন্ধ করে দেওয়া, কিন্তু বন্ধ করে দেওয়া আমি মনে করি যে দিস ইজ এ পার্ট অফ রিফর্ম। এর বাইরে সরকার যেটা করেছে সেটা হলো আমরা দেখেছি কিছুদিন আগে যে সরকারি হসপিটালে এই যে এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যে যাতায়াত সেটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করেছে। আমি জানি না কতটুকু সেটা করতে পারবে। কিছু ডাক্তার নিয়োগ দিয়েছে, আপনারা দেখেছেন বিসিএসে। সো আমি মনে করি যে মোটা দাগে এই হচ্ছে যে স্বাস্থ্য খাতের যে পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় বলবো, স্বাস্থ্য খাতের প্রতিবেদনের আগে আমরা প্রধান উপদেষ্টার একটি প্রতিবেদন দেখলাম। নিউ ইয়র্কে তিনি প্রবাসীদের সাথে বৈঠক করেছেন, সভা করেছেন, সেখানে তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার কথা বলছেন। স্বাস্থ্য খাতে কতটা সম্ভাবনা রয়েছে প্রবাসীদের বিনিয়োগ? দেখুন, আমাদের প্রবাসীরা যারা, এই প্রবাসীদের ভিতরে কিন্তু একটা বড় সংখ্যক আছে আমাদের ডাক্তার, হ্যাঁ, বিশেষ করে ইউএসএতে আছে, কানাডাতে আছে, ইউকেতে আছে, অন্যান্য দেশও আছে, অস্ট্রেলিয়াতেও আছে। হ্যাঁ, আমি যেটা যদি বলি, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে তারা অন্যভাবে স্বাস্থ্য খাতকে সহযোগিতা করতে পারে। এই ডাক্তাররা যেটা করতে পারে সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা ডাক্তার আছে তাদেরকে কিন্তু একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে পারে। এটা রাষ্ট্র করতে হবে, তাদেরকে ইনভাইট করবে। তারা কিন্তু সবসময় চায় যে দেশে এসে তারা যে নলেজটা বা স্কিলটা করেছে, গ্যাদার করেছে, সেটা কিন্তু এখানে এসে করতে চায়, কিন্তু দেশে এসে কিন্তু তারা সেই সুযোগটা পায় না, বা দেশের থেকে সেই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় না। তাহলে এইটার একটা নেওয়ার সুযোগ আছে। দ্বিতীয় যেটা সেটা হলো টেকনোলজি ট্রান্সফার। তারা ওখানে যে ধরনের টেকনোলজি ব্যবহার করে সেই ধরনের টেকনোলজি কিন্তু তারা, এই স্কিলটা তারা কিন্তু এখানে বাংলাদেশের ক্ষেত্রে সহজে করতে পারে। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে তারা ইনভেস্ট করতে পারে, সেটাকে ডাক্তার নন ডাক্তার মিলে এখানে আমাদের দেশের যে হসপিটালগুলো আছে সেই হসপিটাল ইনভেস্ট করতে পারে, তারা নিজেরা একত্রিত হয়ে কিন্তু এখানে হসপিটাল রান করতে পারে। সো সুযোগ আছে। ইন্ডিয়া কিন্তু এই সুযোগটা নিচ্ছে যে তাদের যারা প্রবাসী আছে তারা কিন্তু দেশে আসে, তারা এই সেবাগুলো দিচ্ছে, তারা হসপিটাল চালাচ্ছে, তারা ট্রেনিং দিচ্ছে, তাদের স্কিলটা কিন্তু দেশের কাজে লাগছে। এবং ইন্ডিয়া সরকার কিন্তু, বা ইন্ডিয়া রাষ্ট্রটা কিন্তু সেই সুযোগটা প্রবাসীদের করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকেই কিন্তু আশা নিয়ে আসেন, 2-4 মাস ঘোরাঘুরি করে তারা কিন্তু বেশ মন খারাপ করে চলে যায়, দেশের জন্য কিছু করতে পারলাম না। তো এই জায়গায় সুযোগ আছে। এখানে সুযোগ সৃষ্টি এবং বাধা কোথায়, কি মনে করছেন? এখানে সুযোগ সৃষ্টির বিষয় যেটা আসলে সেটা হলো যে আমরা জনগণ, মানে আমাদের যেটা হচ্ছে যে ভালো জিনিসটা তো আমরা সাধারণত সহজেই অ্যাকসেপ্ট করতে চাই না আর কি। তো সেই জায়গাটাতে ধরেন যে কেউ বিদেশ থেকে এটা আসলো ভালো কিছু করতে, দেখা যাচ্ছে যে এখানকার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে এই দেশের যে লিগ্যাল ইনস্ট্রুমেন্টগুলো, লিগ্যাল সিস্টেমগুলো, সেটা ওই দেশ থেকে আলাদা। সো এখানকার লিগ্যাল সিস্টেমে আপনি ধরেন যে একটা হসপিটালে যদি অনুমোদন পেতে হয় তাহলে এটা 17-18টা ডিপার্টমেন্টের আলাদা আলাদা যে অনুমোদন লাগতেছে, এবং প্রত্যেকটার পেছনে এমনি হবে না, সেখানে ব্রাইবিংয়ের বিষয় আছে, টাইম ক্ষেপণের বিষয় আছে। তো সেই কালচারে তো তারা যেখানে থাকে সেই কালচারটা সেখানে নাই। সো এই রকমের লিখিত অলিখিত নানা রকমের ব্যারিয়ার আছে, দৃশ্যমান অদৃশ্যমান, সেগুলো তাদেরকে আসলে ডিসকারেজ করে। সর্বোপরি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাষ্ট্র এই জায়গাগুলোতে বিশেষ করে তাদের যে স্কিলটা আছে সেই স্কিলটা দিয়ে আমাদের এখানে ডাক্তাররা সেই স্কিলগুলো যদি নিতে পারে, আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল সহ যে সমস্ত আছে সেখানে কিন্তু তাদের ডাক্তারদের জন্য এইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, যে তারা এসে এখানে ট্রেনিং দিক, আমরা ট্রেনিংটা নিয়ে পারস্পরিকভাবে শিখি, মিউচুয়াল বেনিফিট হয়। এখানে সুবিধা যেটা, ওদেরও স্কিল গেইন হয়। এখানে যে ধরনের পেশেন্ট আছে, যত ভ্যারাইটির পেশেন্ট আছে, আপনি উন্নত বিশ্বে কিন্তু এত ভ্যারাইটির, এত ভলিউমের পেশেন্ট পাওয়া যায় না। ওরা অনেক সময় ডামি দিয়ে প্র্যাকটিস করে, কিন্তু আমাদের এখানে তো রিয়েল পেশেন্ট দিয়ে প্র্যাকটিস করার সুযোগ আছে। সো এটা মিউচুয়াল বেনিফিট কিন্তু হয়, তো সেই সুযোগটা রাষ্ট্র করতে পারে।
স্যার অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য খাতে প্রবাসীদের বিনিয়োগ। সব মিলে আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ।